মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি তোমার থিয়েটার দিয়ে শুরু তো? আমার জীবন থিয়েটার। প্রথম থিয়েটার কি? নতুন ইহুদি। তখন তোমার বয়স কত? তখন আমি ক্লাস 3-তে পড়ি। আর অতদিন ধরে টেলিভিশন, সিনেমা, থিয়েটারের সঙ্গে যুক্ত? হ্যাঁ, অনেক দিন আছি। কত? 100 বছর? 100 বছর আমার বয়স আছে। দিদির ফ্যামিলিতে আর কেউ সিনেমা, টেলিভিশন বা থিয়েটারের সঙ্গে যুক্ত? আমরা 10 বোন। 10 বোন? 10 বোন। আমার ভাইই হয়নি। সবাই রোল কান্নাকাটি ফেলে দিয়েছিল, আবার মেয়ে হয়েছি, কিন্তু জানে না তো এই মেয়ে এরম হবে। যাই হোক, বাবা মা আমার এই সিনেমা জগতে আসাটা দেখে গেছেন, সেই আনন্দ তারা উপভোগ করে গেছেন। দিদির বাড়িতে মানে আর কোনো বোনেরা? আমি তো আমার জন্মের আগে অনেক বোনের বিয়ে হচ্ছে, আমি 10ম। তারা কেউ অ্যাক্টিং বা সিনেমা করেনি? না, ওরা তো শ্বশুর বাড়িতে। কিন্তু আমি 3 দিদির বিয়ে দেখেছি। এক দিদির বিয়েতে আমি থাপ্পড় খেয়েছিলাম। কেন? আমার ধারণা যিনি দেখতে এসেছিলেন তিনি কেন বিয়ে করতে এলেন না, অন্য লোক এসেছিল। আমি সবাইকে জিজ্ঞেস করছি, আচ্ছা যে দেখলো সে কেন এলো না? এটা কাকে দেখতে এসেছিল? তোমার দিদি? আমার দিদি। হ্যাঁ, আগেকার দিনে হতো। হ্যাঁ, যে দেখতে এলো তার মুখে এরকম ছিল না। সবাইকে এত জিজ্ঞেস করলাম, বাবা ঠাস করে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় বললো, তোমার কিসের দরকার? যার সঙ্গে বিয়ে হচ্ছে সে জানলেই হবে, তোমাকে জানতে হবে না। আগেকার দিনে বর বউকে দেখতো না, অন্য লোক এসে পছন্দ করলে। পরন্দার ক্ষেত্রেও তাই? পরন্দার ক্ষেত্রে তো অনেক কিছু হয়েছে। আমার সঙ্গে সম্বন্ধ এসেছিল, তুমি ছেড়ে দিলে? নিজের ইচ্ছে ছিল, এখন আছে। কি বললে পরন্দা? যে চায় সে পায় না, আর যে চায় না সে পায়, দুনিয়ার নিয়মই তাই। না, আমার কপালটা দেখো। পরন্দার হাসিটা দেখো। আমি যখন 16 বছর বয়সে প্রথম মেয়ে দেখেছিলাম সেরকম হাসি। হ্যাঁ, 16 বছর বয়সে যখন প্রথম স্কুলে এক সুন্দর মহিলা ঢোকে, আমার হাসিটা তোমার। আরেকটা কথা শোনো, পরন্দার হাসি নিয়ে এত আতিকতা করার কিছু নেই। একটা কথা শোনো, আমি যখনই একটুখানি কাউকে ভালো লেগেছে, 3 দিনের মাথায় শুনলাম তার বউ আছে। বিয়ে আর করা হলো না। অনেক চেষ্টা করেছি। তোমার এটা কোইন্সিডেন্স হতো কেন? যাকে ভালো লাগতো তার বউ? আমি না, বাবা তুমি 9 বোনের বিয়ে দিয়ে গেছো, আমারটা দিলে না কেন? বলে তুমি ফিল্ম লাইন গিয়ে অন্যরকম হয়ে গেছো, তোমার বিয়ে আমি দিতে হবে না। মানে বাড়িতে কি বাবা আর মেয়ে বন্দুক নিয়ে ঘুরতো নাকি? উত্তম কুমার কি গিয়েছিলেন আমার বাড়ি? হ্যাঁ, রীতিমতো পুচ্ছু লুকিয়ে রেখেছিলেন, এমন লাঠি নিয়ে বেরিয়েছিল। 10টার পর কে এসেছে? আমার দিদিকে পায়ে ধরছে, আমি বাবার পায়ে ধরছি, এইরকম সাংঘাতিক ছিল। বেসিক ব্যাপারটা বোঝো তো, ভীষণ রসিকা। এখন হয়তো বয়সের ইয়েতে খানিকটি হয়েছে, কিন্তু প্রচন্ড রসিকা। ওর মতো অভিনেত্রী বাংলা ছবিতে কেউ ছিল না। এখনই এত বললো না, কিছু রাখো। রাখাই আছে, প্রচুর আছে। পরন্দা সিঙ্গেল, সাবিত্রী সিঙ্গেল, দেব সিঙ্গেল। এ পাড়ায় কি হচ্ছে? পাড়ার মা লক্ষ্মী সরস্বতী সব গেল কোথায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জীবনে এই দুটো, নাচ আর সিনেমা বা টেলিভিশন, এত সময় কিভাবে দিয়েছো তোমার এই সমস্ত কিছু ক্যারেক্টারে, তোমার প্রফেশনে? দুটোকেই কোনো রকমে করি। আমি মনে হয় আমি করি না, কেউ ওপর থেকে করান। মানে এখন তো আর সেই 16 বছরে 19 বছরে যেরকম নাচতাম সেরকম পারবো না। তো এখন আমার মতো করে নাচের এইগুলো রোলগুলো ওরকমই করি ডান্স ড্রামাতে। আর কিন্তু দুটোই ভালো লাগে, দুটোই ভালো লাগে। কোনটা ছেড়ে কোনটা সেটা বলতে পারবো। জেমস ছিলেন একজন কেমিস্ট, যিনি একটি ফার্মাসিতে কাজ করার দরুন মনে করেন যে একটি পুষ্টিকর জিনিস বানানো খুব প্রয়োজন, যেটা অনেক দিন থাকবে এবং হালকা হবে। তিনি ও তার ভাই উইলিয়াম এটির পেটেন্টও নেন। বিশ্বযুদ্ধের সময় এটি জনপ্রিয়তার চূড়ায় পৌঁছয় সৈনিকদের মধ্যে, যখন এটি ক্যান্ডি হিসেবে বিক্রি হয় এবং অলিম্পিক্সেও এটি দেওয়া হয়। এই দুই ভাইয়ের পদবি কি ছিল? ইজ ইট কোয়ালিটি? ইজ ইট হরলিক্স? ইজ ইট বুস্ট?
Is it Cadbury? It's a fantastic question. Fantastic. সব কিছুর পেছনে একটা কারণ আছে. There's a reason to everything. This is a lovely question. Horlicks নয়. Horlicks ড্রিঙ্কটার নাম. Yes, Horlicks. Okay. কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না. তোমরা মালদা, নদিয়া, পূর্ব বর্ধমান. পূর্ব বর্ধমান. আর মালদা. কোয়ালিটি. সঠিক উত্তর. It's Horlicks. Horlicks is the right answer. Horlicks. সোহমকে কিন্তু হরলিক্স ছাড়ে না. দাদা সেই প্রথম ছবিতে এখনো এটা পেছন ছাড়ে. প্রথম ছবিতে সোহম হরলিক্স নিয়ে একটা ডায়লগ ছিল. Yes. কি ডায়লগ সেটা? মা একটু হরলিক্স দেবে, চেটে খাবো. দুই পরিচালকের কলকাতা ট্রিলজি খুব বিখ্যাত. হ্যাঁ, এখানে দুটো ছবি মিসিং. বলতে হবে কোন দুটো ছবি হলে এই ট্রিলজি সম্পূর্ণ. আচ্ছা, নিচেরটা মোমো আন্টি বলছেন না? হ্যাঁ, নিচেরটা মনে হচ্ছে কোরাস. ইন্টারভিউ কোরাস কলকাতা 71. আচ্ছা, আর ওপরটা সীমাবদ্ধ প্রতিদ্বন্দ্বী পদাতিক. দেখি, সীমাবদ্ধ, প্রতিদ্বন্দ্বী, জন অরণ্য. মৃণাল বাবুর ইন্টারভিউ পদাতিক কলকাতা 71. বাহ. F1 যদি ফর্মুলা 1 হয় তাহলে PH1 কি? গুগলি হিসেবেই ভেবে উত্তর দেবে. F1 যদি ফর্মুলা 1 হয় তাহলে PH1 ফোন ইজ কারেক্ট. আমরা ফোন কি লিখি? এখানে ওয়ান শব্দটা ফিগারে আছে. ওয়ানটাকে স্পেল না করে ফিগারে দেওয়া. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি. মিস হবে না আপনার পছন্দের টিভি শো. দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি. মিঠাই দিয়ে তার শুরু, আর আজকে দেবের বিপরীতে সৌমিত্রিষা কাজ করবে. তার কি মাস্ট বি এক্সাইটেড, তাই না? প্রথম ছবি. ভীষণ এক্সাইটেড. নার্ভাসও ছিলাম, কিন্তু এখন ভয়টা কাটিয়ে দিয়েছে সবাই, তো শুধু এক্সাইটেড. জীবনের প্রথম ইজ সামথিং ভেরি ভেরি স্পেশাল. এনিথিং ভেরি স্পেশাল. এই সুযোগ আসে কিভাবে? অ্যাকচুয়ালি মিঠাইয়ের শেষের মধ্যেই সুযোগটা আসে, আর এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি সত্যিই কাজটা করেছি. যেদিনকে প্রথম ফোন আসে তো ভীষণ এক্সাইটেড. প্রথমে আমি বলছি আচ্ছা দেবদার অপোজিটে, ওকে ঠিক আছে. ভিতরে তো ধাক ধাক হচ্ছে আর কি. এই একটা ছবি আছে, গায়ে ড লেখা. বলতে হবে ইনি কি করেন? ইনি অ্যাকচুয়ালি গাইড. কি করে গাইড পেলে? তো গাই, তারপর পেটে গাইড. অ্যাবসলিউটলি অর্থপূর্ণ শব্দ. ইট ইজ দি গাইড. গাইড ইজ দ্য রাইট আনসার. দীপক প্রধানের পদবি হলো প্রধান, কিন্তু দীপকের মুখের পদবি কি? মানুষের পাশে একলা সে একাই প্রধান, ভালো মন্দের দ্বন্দ্বে সে একাই প্রধান. একটু হেল্প করো না গো. তোমাকে দীপকের মুখের পদবি জানতে চেয়েছি. পার পাবি না, ছাড় পাবি না, দীপকের মুখের পদবি. দীপকের মুখের পদবি. এবার দীপকের দিকে তাকিয়ে নাও, দীপক প্রধানের দিকে. হয় এখানে হল কালেকশন করা যাবে, কারণ চ্যালেঞ্জ করে 6 পয়েন্ট পেতে পারবে. দেব সাবিত্রী, তোমার পয়েন্টগুলো সব দেব অন্যদের দিয়ে দিচ্ছে. ওই তো দেবে, ও স্বভাব. হ্যাঁ, মন্ডল. ফাইনাল আনসার মুখমন্ডল. প্লিজ রাইট. ওকে, আর টেনশন দিয়ে লাভ নেই. অ্যাকচুয়ালি মুখে বলে মুখমন্ডল.
আর মণ্ডল হচ্ছে বাংলায় বাঙালিদের একটা পদবী। এটি একটি ছবি, একটি রাজ্যের এক বিশেষ ধরনের শাড়ির ওপর এই ডিজাইনগুলি দেখা যায়। এই ডিজাইনগুলির নাম পাসাপাল্লি, যা বলতে বোঝায় পাশা খেলার ছক। ভারতের কোন রাজ্যে এই ধরনের শাড়ি দেখা যায়? উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার। উড়িষ্যা। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? যাব ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানের কাছে। আপনাদের কি উত্তর? উড়িষ্যা। উড়িষ্যা। বাঁকুড়ার উত্তর সেম, উড়িষ্যা। উড়িষ্যা। আর পশ্চিম বর্ধমান? উড়িষ্যা। ওকে, দেখি সঠিক উত্তর। হ্যাঁ, উড়িষ্যা ইজ দ্য রাইট আনসার। সম্বলপুরের শাড়িতে অনেক সময় এই ডিজাইন দেখা যায়। সম্বলপুরি শাড়ি। এই শাড়ির নাম পাসাপাল্লি। পাসাপাল্লি। ওয়েল ডান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বলে থাকি চিরতরুণ পরান্দা, 84 ইয়ার্স ওল্ড পরান্দা। 84-এ আমি কোথায় থাকবো আমি জানি না, কিন্তু তাই তোমার সঙ্গে মাঝে মাঝে দেখা করা দরকার, বিকজ আই নিড দ্যাট পুশ কি এই 84 অবধি যাতে আমিও থাকতে পারি আর কি। 84-টার মধ্যে জল আছে 2 বছরের। অ্যাকচুয়ালি 86। হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি বলে একটা কথা বলছি। পরান্দার বয়স নিয়ে কথা হয়েছে। সাবুদির বয়স নিয়ে যেন কোনো কথা না হয়। না না, সাবুদি এই বয়সে সিঁড়ি দিয়ে ওঠেন, লিফট ব্যবহার করেন না। 4 তলা ওঠেন, 4 তলা প্রত্যেক 4 তলা সিঁড়ি দিয়ে ওঠেন, লিফট ব্যবহার করেন না। এই বয়সে যে একটা ছবি করছে দাঁড়িয়ে, হ্যাটস অফ দিদি। এই গল্প বিশ্বমঞ্চে এক বাঙালি দাদাগিরির। 1900 সালের 8ই ডিসেম্বর তাঁর জন্ম। নাম রাখা হয়েছিল উদয়। ছেলেটি বড় হলো, তার নাচের খুব শখ, চলতে থাকলো অনুশীলন। পরবর্তীকালে সারা বিশ্ব পেল প্রবাদ প্রতিম এক নৃত্যশিল্পী, আধুনিক ভারতীয় নৃত্যের জনক পণ্ডিত উদয় শঙ্কর। তিনি সৃষ্টি করেছিলেন অনবদ্য নিজস্ব এক ঘরানা, যা উদয় শঙ্কর ঘরানা হিসেবে বিশ্ববন্দিত। বিশ্বখ্যাত রাশিয়ান ব্যালে ডান্সার আনা পাভলোভার সঙ্গে লন্ডনের অপেরা হাউসে তার প্রদর্শন সাড়া ফেলে দেয় গোটা বিশ্বে। 1948 সালে তিনি নৃত্যকে কেন্দ্র করে তৈরি করেন একটি চলচ্চিত্র কল্পনা। তার সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে থাকেন তার সহধর্মিণী বিখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী অমলা শঙ্কর। পরবর্তীকালে উদয় শঙ্কর এবং অমলা শঙ্করের পুত্র ও কন্যা স্বনামধন্য আনন্দ শঙ্কর এবং মমতা শঙ্কর সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন পারিবারিক সাংস্কৃতিক ঐতিহ্য। ইউনেস্কো 2001 সালে তার জন্ম শতবর্ষ উদযাপন করেছিলেন তাদের সদর দপ্তরে। বিশ্বমঞ্চে দাদাগিরি করে যাওয়া প্রবাদ প্রতিম পণ্ডিত উদয় শঙ্করকে দাদাগিরির মঞ্চ জানায় শ্রদ্ধা ও প্রণাম। মমতাদির পিতা, শেখাও কি ওনার কাছে? কখনো কখনো আমি স্টেজের পাশে বসে ওনাদের নাচ দেখতাম। আর একটা ডান্স ড্রামাতে ভিলেজ সিন ছিল, তো তখন বাবা আমাকে, আর আমি সবসময় কিছু একটা কস্টিউম পরে নিতাম, ওখান থেকে কোনো ওড়নি টড়নি জড়িয়ে নিতাম। বাবা আমাকে উইংস থেকে এরকম তুলে নিয়ে কাঁধে চড়িয়ে একটা ওই ভিলেজ সিনে ঘুরিয়ে নিয়ে আবার উইংসে ছেড়ে দিতেন। সেইটা ছিল, আমি আই ইউজ টু ওয়েট ফর দ্যাট, যে কবে বাবা এসে আমাকে আবার কোলে তুলে আবার ওরকম ভাবে ঘুরিয়ে নিয়ে যাবে। রোজ ওটার জন্য বসে থাকতাম। ফ্যান্টাস্টিক। এই সুন্দর ছবি, একটি লাল লাইন গেছে মধ্যখানে। এবার প্রশ্ন হচ্ছে, এটা একটা যোগাযোগের মাধ্যম, বলতে হবে এটা কি? ল্যান্ডলাইন। কি করে? ল্যান্ড আর লাইন। অ্যাবসলিউটলি রাইট, ল্যান্ড আর লাইন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
অম্বরীশের প্রশ্ন হচ্ছে গানটি কার লেখা? জাসিমউদ্দিন। ফুল অ্যান্ড ফাইনাল জাসিমউদ্দিন। জাসিমউদ্দিন। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না। রেস্ট অফ বেঙ্গলে কেউ চ্যালেঞ্জ করবে? হ্যাঁ ম্যাডাম, ঝাড়গ্রামে রামকৃষ্ণ পাল। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে শাহ আব্দুল করিম। জানি না, পুরো নামটা হচ্ছে বাবুল শাহ আব্দুল। ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো। এই উত্তর সাবিত্রীর দেওয়াটা ঠিক হবে না, কারণ ওনারই ছবি, তাই উত্তর দেবই দিক। 1959 সালের ছবি, তাই তো দিদি? এই শুটিং কোথায়? এই রাজস্থানে, দীঘা, রাজস্থানে দীঘা, বিকানির, তারপরে ঘাটশিলা, অনেক জায়গায়। দেব, তোমাকে প্রশ্ন হচ্ছে এই ছবির নাম আর এই ছবির পরিচালক এই ছবিতে অভিনয় করেছে, ওনার কি নাম? দিদি তুমি বললে তো হয়ে গেল। আমি বলবো না, দেব। মরুতিস্ত ইংলাজ আর ডিরেক্টরের নাম বিকাশ। আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, দেব আর সাবিত্রী 4 পয়েন্ট। এই প্রডিউসারকে সাবিত্রী চ্যাটার্জি জীবনে ভুলতে পারবে না। এই প্রডিউসারকে তুমি জীবনে ভুলতে পারবে না, প্রহানদা বললো। হ্যাঁ, বিকাশ রায়কে ভোলা যায় না। না, প্রডিউসার বললে তো, ডিরেক্টরের কথা বলছি। না, ডাইরেক্টর। কেন? অনেক কষ্ট করে বই করেছিলাম, উনি সেই কষ্টের মূল্য দিয়েছেন, টাকা দেননি। না, যাই হোক, এইটা বলা আমার উচিত না, অঞ্চল চলে গেছে। টাকা দেন? টাকা বিনিময়ে নামটা তো পেয়েছি। তুমি এসব খবর কি করে? ভালোবাসা, অনেকদিন ধরে প্রেম করছে, আর গোপন খবর। এই যে দাদা মিস করলে, বলছে অনেকদিন ধরে প্রেম করছে, স্বীকার করছে না বাজারে। বলে ফেলেছি মনের কথা। দিদি তুমি এখন এরকম কম বয়সে কি ছিলে গো? কম বয়সে 440 না 880 ভোল্ট। তবে হ্যাঁ, যতবারই তোমাকে প্রশ্ন করি, পরান্দা ব্লাশেস লাইক এ 25-year-old। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে 4টে অপশন। অপশন এতে আছে কাটলেট, অপশন বি তে পিৎজা, অপশন সি তে স্যান্ডউইচ আর অপশন ডি তে বার্গার। প্রশ্ন হচ্ছে, অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের জন মন্টেগু তাসের আসরে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি ভৃত্যদের এমন একটি খাবার তৈরির নির্দেশ দেন যা খেতে হলে খেলা ছেড়ে উঠতেও হবে না এবং আঙুলেও এঁঠো হবে না। এর থেকে আমাদের পরিচিত কোন খাবারের সৃষ্টি? সি, স্যান্ডউইচ। সি।
এই ছবিটা ঘরে বাঁধিয়ে রেখে দেবো। এই গল্প এক বাঙালি মেয়ের দাদাগিরির। অবিভক্ত বাংলার বাংলাদেশের কুমিল্লা জেলায় তাঁর জন্ম। দেশভাগের যন্ত্রণায় তাঁর ঠাঁই হয় এপার বাংলায়, কলকাতায়। প্রথম জীবনে দিদির কাছে এক চিলতে ঘরে অসহনীয় দিন যাপন। সাজ পোশাক পরের ব্যাপার, ভালো করে খাওয়ার জুটত না দুই বোনের। ছোট্ট মেয়েটির শখ ছিল অভিনয়। দক্ষিণ কলকাতার একটি পানের দোকানের সামনেই তার দেখা হয় ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি সুযোগ পান থিয়েটারে। নতুন ইহুদি নাটকে নজর কাড়েন সবার। একদিন যে মেয়েটি পাশের বাড়ির থেকে শাড়ি ধার করে এনেছিলেন সিনেমার জন্য অডিশনে, পরবর্তীকালে তিনি হয়ে উঠলেন বাংলা চলচ্চিত্রের সম্পদ, কিংবদন্তি নায়িকা, চিরস্মরণীয় অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। একের পর এক সিনেমায় তার অসাধারণ অভিনয় আজও উজ্জ্বল হয়ে আছে বাঙালির মনে। বাঙালির মনে চিরস্থায়ী আসন পাওয়া সাবিত্রী চট্টোপাধ্যায়কে দাদাগিরির মঞ্চ জানায় সশ্রদ্ধ প্রণাম। পাশের বাড়ি সিনেমায় অভিনয় করে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। পাশের বাড়ি ছবি পরবর্তীকালে হিন্দিতেও এই সিনেমাটি বানানো হয়। সেই সিনেমায় মুখ্য মহিলা চরিত্রে আমরা কাকে দেখতে পাই? অপশন এ ওয়াহিদা রহমান, সায়রা বানু, মধুবালা, নিরূপা রয়। নিরূপা রায়। ফুল অ্যান্ড ফাইনাল? ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? অম্বরীশ চ্যালেঞ্জ করেছে। সায়রা বানু, পরশান। সায়রা বানু। দিদি কি উত্তর? পরশান, সায়রা বানু। সায়রা বানু ইজ দ্য রাইট আনসার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি আমার ফ্ল্যাট কিনেছি, আমার হাজবেন্ড ফ্ল্যাট কিনেছে। তো এরকম মজার জিনিস হচ্ছে, আমরা একটা স্ট্যান্ডালোন বিল্ডিং এ, আমি 2 তলায় বাপের বাড়ি, 3 তলায় আমার শ্বশুর বাড়ি। ও, এটা আমি করেছি, আমি প্ল্যান করে করেছি যাতে মা বাবা তলায় থাকে। না না, ওইটা না। মা বলেছিল যে মেয়ের শ্বশুর বাড়িতে এক ছাদের তলায় আমি থাকবো না। তুই খালি ছাদটাকে আলাদা করে দিয়েছিস। ছাদটাকে আলাদা করে দিয়েছি, কিন্তু সিঁড়ি দিয়েছে যেন তোমার বাবাকে দেখতে পাই। ওকে। আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা আমার বাড়ি কেনার 2 মাস পরে হয়েছে। তাহলে তুই এখন 3 তলায় আরামসে রাজ করছিস? হ্যাঁ, 2 তলায় বলছি না? 2 তলায় তো মা বাবা। তো আমি তো মা বাবার এখন তুই খাতায় কলমে পড়ে। হ্যাঁ, আমার যখন ইচ্ছা উপর তলায় যাই, যখন ইচ্ছা নিচের তলায় আসি। আমার বাড়ির এখন ইন্টেরিয়রের কাজ চলছে, এখন সবসময় যাতায়াত করছি না। এখন আমরা দুজনেই ভাড়া বাড়িতেই থাকি। যখন যাই উপর নিচ যাতায়াত করি। নতুন বছরে ঢুকবো আর কি। 2025-এ ইচ্ছা আছে আমি সোশ্যাল ম্যারেজটা করবো। এখন বিয়ে করতে পারবো, প্রচুর খরচা। ওরে বাপরে, ওদেরকে জিজ্ঞাসা করো। তোর কত খরচা হয়েছিল রে? ভয় পেয়ে গেছে। কি বলেছিস ওকে? খরচা হয় কিন্তু আনন্দ আছে। আনন্দ আছে, কিন্তু বাড়ি বিয়ে সবকিছু একসঙ্গে কি করে করবো? তাই বলে 2025-এ বিয়ে করবো, 30-এ বেবি হবে। শ্যামোক্তি, ঠিক বলেছিস? শ্যাম, সমাপ্তি, সমাপ্তি, বিভিন্ন রকম ভাবে। শ্যাম বলেনি বলে আজ অব্দি কেউ। স্যামই বলেছে। ওটাই শর্ট ফর্ম, ওটাই বেস্ট নাম। কোথাকার তুমি? আমার রাজারহাটে জন্ম, তারপরে আমরা শিফট করে যাই সাউথে, পিয়ারলেসের ওখানে, নিউ গড়িয়ায়। আমার স্কুল কলেজ সব এখানে? স্কুল কলেজ সবটাই এখানে। বাহ, অভিনয় কিভাবে আসা হলো? ছোট থেকেই ডান্স করতাম, ভারতনাট্যম, রবীন্দ্রনৃত্য, মানে একটা বাঙালি বাড়িতে বাচ্চাকে যা যা করানো যায়, আঁকা, রিসাইটেশন, গান, নাচ, মোটামুটি সবই একটু 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 করে করেছি। সেজন্য আলটিমেটলি কোনোটাই, মানে ডান্স বাদ দিয়ে কোনোটাই প্রপার ওয়েতে আর পারি না। যেখানে ডান্স করতাম ওখানে সুদেশনা দিয়ে রানাদা ওয়ার্কশপ করাতো, তো ওখানে জয়েন করি, সুদেশনা দিয়ে রানাদার কাছে ওয়ার্কশপ করি। তারপরে আমার প্রথম ব্রেক জি বাংলার হাত ধরে। তারপরে তো সেটা ওই গো উইথ দ্য ফ্লো চলতেই আছে, চলতে গেছে, এখনো অবধি সেভাবেই চলছি। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। হ্যাঁ, সেটাই, মানে সত্যি। আর সবার বিয়ে দেখে মনে হচ্ছে আরেকবার বিয়েটা আরেকবার করে ফেলি। এত বিয়ে হচ্ছে এখন।
চারিদিকে শুধু বিয়ে। এটা কিরকম যেন হয়নি আমার বিয়েতেই, সেটা যদি হতো। নিজের বিয়ের ছবিগুলো দেখছি, আরেকবার যদি বিয়েটা করা যেত, এটা মনে হয়। কিরকম কাটলো এই 3টে বছর? তরিদা কেমন কাটছে? আপাতত তো খুব মজা করে, আনন্দ করে, আর একটু ঝামেলা করে কাটছে। সেটা কে বেশি করে, তুই না ও? আমি। আচ্ছা, আগের বারে মা প্রচুর কমপ্লেন করে গেছে। বাবা, এখন তোর নিজস্ব অনেক কমপ্লেন আছে। প্রচুর কি সেসব কি? দেখো, প্রথমত হচ্ছে ছোটবেলা থেকে আমারও ইচ্ছা বিয়ে করব, খুব ধুমধাম করে। বিয়ে করার ইচ্ছে কেন রে? না, এটা আমার ছোট ছিলাম যখন, তখন ছিল ওই একটা ফ্ল্যাট হবে, মানে পুরো কমপ্লেক্স, একটা বাবা মা শ্বশুর বয় একটা বাড়িতে সবাই থাকবো। কিন্তু এখন না সব ভেঙে চুরমার। মানে এত এক্সপিরিয়েন্স লাইফে হয়ে গেছে, আর মানুষ দেখেছি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে এত তো নয়, মানে ওই আর কি ছিল। তাহলে সে কোথায় গেল? সে নেই আর? না, সেটা যাই হোক। আরে এগুলো একটা বয়সে থাকে না। আমার আগের বয়ফ্রেন্ড আমার বাচ্চার নাম অবধি ঠিক করে রেখেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। যে কটা চরিত্রে অভিনয় করে এসেছি, প্রচণ্ড শান্ত শিষ্ট, প্রচণ্ড সাহসী। আমি অফ ক্যামেরা প্রচণ্ড বকবক করি, প্রচণ্ড ছটপট করি। মানে কার্ড বললো কি আমি লাফি এখানে ওখানে দৌড়ি করছি, সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছি। আমাকে ডিরেক্টররা, ফ্লোরের সবাই লাস্টে বলে যে এত দৌড়ি করিস না, তোর মেকআপটা নষ্ট হয়ে যাচ্ছে, তোর হেয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। আর বুঝতাম না যে কার সামনে কি কথা বলতে হয়, সবটাই খুবই সহজভাবে নিতাম। মানে এই মানুষটাকে দেখতে পাচ্ছি এত ভালো করে কথা বলছে, এত প্রশংসা করছে, এতটা প্রায়োরিটি দিচ্ছে, তার মানে সত্যিই ভালো। যেটা এখন বুঝতে শিখেছি এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে, যে বেশি প্রায়োরিটি দিলে আমার এখন খুব প্রবলেম হয়, বেশি অ্যাটেনশন পেলে খুব প্রবলেম হয়, যে সবটা যেন খুব নর্মাল থাকে আর কি। আস্তে আস্তে এখন ওই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছি যত বড় হচ্ছে। অ্যাকচুয়াল অ্যাটেনশন দেওয়ার মানুষ এসছে লাইফে? না, এই যে স্যাম বলে ডাকে। একদম। কে ডাকে স্যাম বলে? স্যাম বলে ডাকে না। আর পছন্দের মানুষ যদি স্যাম বলে ডাকে, আমি একদমই পছন্দ করব না। ওই যে মানে শ্রুতিদি বলছিল বিয়ে করেছে, তরুটা দিয়ে এত বছর হয়ে গেল, বিয়ে হয়ে গেছে। আমার না ছোটবেলা থেকে বিয়ে করার ইচ্ছে। আগের বারে যখন এসেছিলাম আমি বলেছিলাম যে আমার পার্টনার হবে যে আমার সারাক্ষণ ফোন করবে, খোঁজ খবর নেবে। এবার সে যার সাথে ছিলাম আগে, সে আমার সারাক্ষণ ফোন করতে। ব্যাস হয়ে গেছে। আমি বলছি কোনো কাজ বাজ নেই, আমাকে বলছে কেন তুমি তো বলেছিলে। বলছি না প্লিজ, আমার আর চাই না। আর তাছাড়া এখন তো সবার বিয়ে হয়ে যাচ্ছে, যারা প্রপোজ করছে তাদের 19-20 বছর বয়স। তারা এসে প্রপোজ করছে, মানে তাদের দেখে মনে হবে অনেক বড়, কিন্তু সব বাচ্চা। আবার অনেকে আছে আমি পছন্দ করছি না। তাহলে ইউ আর সিঙ্গেল নাইট নাও? একদমই হ্যাঁ। কি মিথ্যে না? মানে ঋতিকের লোকজন রাস্তায় দেখে কি বলে? এমনি তো চিনতে পারা বা এগুলো তো ঠিক আছে, কিন্তু হঠাৎ একজন এসে, আমি দাঁড়িয়েছিলাম আমাদের পাড়ারই পুজোর, উনি এসে বললেন যে এই সময় কি আপনার বেরোনো উচিত হয়েছে? তা আমি বললাম যে কেন, আমরা কি দুর্গাপুজোর সময় বেরোবো না? তখন না উনি ভেবেছেন, বুঝতে পারিনি আমি। ওরা বলছে যে না এই সময় প্রেগনেন্ট তো। এই যে মানুষরা বুঝতে পারে না, সব মিলেমিশে একাকার। একদিন নয় দুবার হয়েছে। আরো একজন বলেছে যে কবে মামা হচ্ছি, তাহলে একজন এসে বলছে মামা। মানে এরকম হয়েছে। তো যখন সবাই জিজ্ঞেস করছি আসল প্ল্যানটা কখন, তুই বলিস না শ্রুতির মতো 2030। শোনো, আমি বলছি যে আমরা মাসি হতে চাই না। আমি বলছি যে ইন্ডিয়ার পপুলেশন নিয়ে আমি খুব চিন্তিত। এত প্ল্যানিং কিভাবে সামলাবো, নিজেকেই সামলাতে পারি না, বাচ্চা। আমার ভীষণ বাচ্চা ভালো লাগে, কিন্তু লোকের ক্যাফে, বুটিক, অভিনয়, সংসার, তারপরে বাচ্চা হয়ে গেল, তো এটা শেষ একদম। এত কমিটেড তোর ওয়ার্কের প্রতি, এবং এত ভালো অভিনয়, ভালো ভালোবাসা পেয়েছিস। আজকে তুই একটা জায়গায় সেটেল, মা বাবাকে বাড়ি করে দিতে পেরেছিস, নিজের লাইফে তুই নিজে সেটেল করেছিস। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। 4 বছর ধরে তুই শুরু করেছিস, 4 বছর তুই আমার কাছেও আসা শুরু করেছিস। একদম। আগের বারে দিদি নাম্বার 1-এ এসে তোমাকে একটা কথা বলেছিলাম যে আমি তো আরবানার সামনে দিয়ে যাই আর দেখি, তখন তুমি আমার একটা কথা বলেছিলে যে রচনা ব্যানার্জি একদিনে রচনা ব্যানার্জি হয়নি, তাই শ্রুতি দাসও একদিন শ্রুতি দাস হবে। একদম, আমি সেটাও তো তোমাকে বলেছিলাম। নিশ্চয়ই হবে। ইউ আর মাই ইন্সপিরেশন। স্বপ্ন দেখতে হবে এবং কাজ করে যেতে হবে। এন্ড কিপ ম্যানিফেস্টিং। কিপ ম্যানিফেস্টিং। একদম। অল দ্য বেস্ট শ্রুতি, খুব ভালো থাকিস। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জানো তো মা, আমি না নীলের অনেক ক্ষতি করে ফেলেছি জানো। ও
ওকে আজকে ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করে দিয়েছে। মাথা গরম করে একজন প্রফেসরের গায়ে হাত তুলেছে। কথা বলবি? তুমি কাল একবার ওকে আসতে বলবে, আমি তাহলে ওর সাথে কথা বলবো। ঠিক আছে, আমি ডাকবো। এবার আমি একটা রুটি নিয়ে আসি, খেয়ে নেবে কেমন মা? আসছি। ওর আর কোনো ক্ষতি করবো না আমি, আর কারোর কোনো ক্ষতি করবো না, কোনোদিন করবো না। মেঘ, নীল, তোমাকে একটা কথা বলবো যেটা এর আগে কখনো তোমায় বলিনি, আজ খুব বলতে ইচ্ছে করছে। কি কথা মেঘ? বলবো, আগে তুমি চোখ বন্ধ করো। না, আমি চোখ বন্ধ করবো না। চোখ বন্ধ না করলে আমি কথাটা বলবো না, প্লিজ। বেশ, বাপি, মা, তোমরা আমায় ক্ষমা করে দিও। নিজেকে মেরে ফেলে, নিজেকে শেষ করে তুমি সবাইকে মুক্তি দাও। তুমি যদি সকলের ভালো চাও তাহলে নিজেকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ, তুমি যেও না, যেও না মেঘ। মেঘ, নীল, আমাকে যে যেতেই হবে নীল। আর আমি ক্ষতি করবো না তোমাদের, আর ক্ষতি করবো না। দেখো, এখন থেকে তোমাদের জীবনের সব কিছু ভালো হবে, সব, আর কোনো অসুবিধে হবে না, কোনো অনিষ্ট হবে না, সবাই ভালো থাকবে। বিশ্বাস করো, আমি কোনোদিনও কারোর ক্ষতি করতে চাইনি, কিন্তু কেন জানি না আমার জন্য এত ক্ষতি হয়ে গেছে সকলের। আমি তোমার এত সুনাম, আমি এক নিমেষে সবকিছু ধুলোস্যাৎ করে দিলাম। মা, তোমার ভালোবাসার দামটাও দিতে পারলাম না আমি। দিদি ভাই, আমি তোর জীবন থেকে তোর ভালোবাসাটাও কেড়ে নিলাম। দেখ নীল, আমার জন্য তোমার ক্যারিয়ার শেষ হয়ে গেল। জিষ্ণু, আমার জন্য তোমার গানের জগৎটা কালিমা লিপ্ত হয়ে গেল। গুরুজি, আপনাকেও কত কথা শুনতে হচ্ছে সবার কাছ থেকে শুধুমাত্র আমার জন্য। আমি তোমাদের সবার কাছে হাত জোড় করে মাপ চাইছি।
পারলে আমায় ক্ষমা করে দিও সকলে। চলে যাচ্ছি। আমাকে যেতেই হবে। সারা জীবনের মতো সবার জীবন থেকে আমি চলে যাচ্ছি। তোমার মেয়ে একটা রিসর্টে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে মদ খেয়ে মাতলামি করছিল, নষ্টামি করছিল, সেসব কেচ্ছা ইন্টারনেটের প্রত্যেকটা নিউজ পোর্টালে ছড়িয়ে গেছে। ছি 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 ছি, আমরা জানতাম আপনি শিক্ষক মানুষ, আর মেয়েগুলোকে কিছু শিক্ষা অন্তত দিয়েছে, কিন্তু এখন দেখছি আপনার শিক্ষাতেই গলত আছে। আমাদের পাড়ায় এই সমস্ত চলবে না। মেয়েকে দিয়ে যদি এই সব করে এই রোজগার করাতে হয় তাহলে এখানে হবে না। তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে একই দিনে সেলিব্রেশনের খবর পেলাম, আবার একই দিনে আমার শাশুড়ি মা তাকে শাশুড়ি মা হিসেবে ডাকার অনুমতি আমাকে দিলেন। সাঙ্গুকে অ্যাকসেপ্ট করে নিলেন। আমাদের দুজনকে এই পরিবারের সদস্য হিসেবে উনি স্বীকৃতি দিলেন। সেগুলো তো খুব ভালো জগদ্ধাত্রী। নিজেদের মধ্যে ঝগড়া করে লড়াই করে কি হবে বলো? পরিবারটাই তো ভেঙে যাবে। জগদ্ধাত্রী, পরিবারের সবাই একসঙ্গে থেকে সুখে থাকাটা কি ভালো নয় বলো? আরে সেইটাই তো চাই আমরা। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? বলো। প্ল্যানটা কার? প্ল্যানটা তো প্ল্যানটা জারি হোক না কেন, তুমি কি চাইছো না আমাদের সাথে বাইরে যেতে? না, তা না, তবে অদ্ভুত লাগছে। কি অদ্ভুত লাগছে? কিছু না, ছাড়ুন। অনেক তো রাত হলো, আমি সবার ডিনার সার্ভ করছি। কেমন আছো বৌমনি? বৌমনি? হ্যাঁ হ্যাঁ, শুনেছো তো, আমরা সবাই মিলে বাইরে যাচ্ছি। আমরা তো খুব এক্সাইটেড। হ্যাঁ, কোথায় ছিলে তোমরা এতক্ষণ? ছিলাম মানে আমরা একটা ক্লাবে গিয়েছিলাম। আমরা জাস্ট আড্ডা মারছিলাম আমি আর দেবুদা। কোন ক্লাবে? ক্লাব ওই ক্লাবগুলো যেগুলোতে আমাদের মেম্বারশিপ নেওয়া আছে। তাই উৎসব? ঠিক আছে, ভালো কথা।
খেতে এসো। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি খুশি নও। কি কৌশিকী, তুমি যাকে ভবিষ্যতে কোম্পানির মালকিন বানাতে চাইছো তার তো মুখ ভার, দেখে মনে হচ্ছে গ্রহণ লেগেছে। শাশুড়ি মা, গ্রহণ তো দীর্ঘদিন ধরেই লেগে আছে। আজকে গ্রহণটা হঠাৎ করে কি করে সরে গেল, আমি সেই ফর্মুলাটাই জানতে চাইছি। এনিওয়ে, খেতে আসুন আপনারা সবাই। তুমি কিন্তু এভাবে পিঞ্চ করতে পারো না। স্বয়ম্ভু এতটা হ্যাপি, তুমি কেন এতটা আনহ্যাপি সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। ঘর পোড়া গরুজ, তাই সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবুদা উৎসব পার আমাদের বাগচিদাকে একত্রে দেখা গেছে। দুজনের মধ্যে কারোর না কারোর উপর তো আক্রমণ ঘটবে, কৌশিকী মুখার্জির ওপর কিংবা জগদ্ধাত্রী মুখার্জির ওপর, অথবা দুজনের ওপরই আক্রমণ ঘটতে পারে। এই পুরো প্ল্যানটা হয় মেহেন্দি মুখার্জির বা বৈদেহী মুখার্জির। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমার এটাই ডাউট হচ্ছে। আপনি একবার রিসর্টে খবর নিয়ে দেখুন। আমি শিওর ওই পার্টিকুলার ডেটগুলোতে না আর কোনো বুকিং নেওয়া হবে না, শুধুমাত্র মুখার্জিদেরই বুকিং থাকবে। কিন্তু তোমার ডাউটটা কোন দিকে সেটাই তো বুঝতে পারছি না। সাধুদা, খুব সিম্পল। দেখুন, কৌশিকী মুখার্জি এই পরিবারকে ভালোবাসে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে বুকে আগলে রেখেছে। পরিবারের প্রত্যেকটা সদস্যকে বর্দি অন্ধের মতো বিশ্বাস করে। সেই জন্য উনি এটা দেখতেই পাচ্ছেন না যে 24 ঘন্টা আগে যে পরিবারের লোকগুলো দ্বিধা বিভক্ত হয়েছিল, 24 ঘন্টা আগে যে পরিবারের লোকগুলো কোম্পানি থেকে কৌশিকী মুখার্জিকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল, তাহলে এই 24 ঘন্টার মধ্যে কি এমন ঘটলো যে তারাই হঠাৎ করে ভোজবাজির মতন বদলে গেল, পরিবার একত্রিত হয়ে গেল? এর পেছনে কিছু তো কারণ থাকবেই স্যার। না, কারণ তো এটাই হতে পারে যে একটা পারিবারিক ভুল বোঝাবুঝি, আর সেটা ভাঙাভাঙি হতে বলে। ভুল বোঝাবুঝি তো মেটেনি, ভুল বোঝাবুঝি তো মেটেনি সাধুদা। আর আমার কাছে লাস্ট একটা খবর আছে। কি? একটা উড়ো ফোন এসেছিল, সেই ফোনে আমাকে বলা হলো দেবুদা উৎসব আর আমাদের বাগচিদাকে একত্রে দেখা গেছে। কি বলছো কি তুমি? এখন যদি 2 2 4 করি, উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ওই রিসর্টটা বুক করা হয়েছে। কিছু তো একটা উদ্দেশ্য আছে। সাধুদা, প্লিজ আপনি একবার খবর নিয়ে দেখুন, আমি শিওর এটাই ঘটেছে। এক মিনিট দাঁড়াও। হ্যালো নন্দী, তোমাকে একটা রিসর্টের নাম পাঠাচ্ছি। 3টে ডেট বলছি, তুমি দেখো তো ওই ডেটে কোনো বুকিং আছে নাকি। রিপোর্টটা কিন্তু আমার ডিটেলে চাই। ওকে? আচ্ছা জগদ্ধাত্রী, তুমি কিসে ভয় পাচ্ছ বলো তো? স্যার, আমি ভয় পাচ্ছি দুজনের মধ্যে কারোর না কারোর উপর তো আক্রমণ ঘটবে। কার মধ্যে? পথ নিষ্কণ্টক করার জন্য কৌশিকী মুখার্জির ওপর কিংবা জগদ্ধাত্রী মুখার্জির ওপর, অথবা দুজনের ওপরই আক্রমণ করতে পারে। আর সিক্স সেন্স এটাই বলছে। হ্যাঁ বলো, খবর নিয়েছো? ও কি বললো স্যার? রত্রি, তোমার ধারণা ঠিক। ওই 3টে ডেটে হোটেলে কোনো বুকিং হয়নি। টোটাল বুকিংটা হয়েছে ওই মুখার্জি পরিবারের নামে। আমি জানতাম স্যার, আমি এটাই ডাউট করছিলাম। তাহলে পুরো খেলাটা কে খেলছে?
এই পুরো প্ল্যানটা হয় মেহেন্দি মুখার্জির বা বৈদেহী মুখার্জির। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কাজটা করিনি স্যার, যারা আমাকে চেনে তারা এই কথাটা বলবে স্যার। হ্যাঁ, আপনার পক্ষে হয়তো জানা সম্ভব না আমি কি করতে পারি কি করতে পারি না, তাই হয়তো আপনারা এই কথাগুলো বলছেন। স্যার, আপনারা থানায় ধরে এনে মানুষকে শাস্তি দেন, ঠিক আছে শাস্তি দিতেই পারেন, কিন্তু থানায় তো মানুষ জাস্টিসও পায়। আপনারা তাকে পানিশড করেছেন, কিন্তু জাস্টিসের ব্যাপারে আপনাদের এক্স্যাক্টলি কি ভূমিকা স্যার সেটা কি বলবেন? আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? না স্যার, আপনাকে চ্যালেঞ্জ করছি না, আপনাকে জাস্ট কথাগুলো বলছি। দেখুন, আমরা তো আজকের হাতের ছাপ নিতে যাব, যতক্ষণ না হাতের ছাপ নেওয়া হচ্ছে ততক্ষণ তো আমাদের কিছু করার নেই। হাতের ছাপ না নেওয়া পর্যন্ত কিছু প্রমাণও তো হবে না, তাহলে কি ততক্ষণ ওদের এখানেই থাকতে হবে? না, আমরা তাকে এতক্ষণ রাখতে পারি না, তার আগে আমাদের কোর্টে প্রডিউস করতে হবে। কোর্টে? কিন্তু কিসের জন্য? আচ্ছা স্যার, একটা কথা একটু ভেবে দেখুন, যে জিনিসটা নিয়ে ওর ব্যাগে ভরলো, মানে শতদ্রুর ব্যাগে, তার কি কোনো দোষ নেই? শুধু শতদ্রুর ব্যাগ থেকে জিনিসটা পাওয়া গেল বলে ওর দোষ? আপনারা কোর্টে গিয়ে এই কথা বলতে পারেন? হ্যাঁ স্যার, সে তো ডেফিনেটলি আমরা কোর্টে গিয়ে বলবো। আচ্ছা স্যার, আমরা কি কোর্টে গিয়ে ওকে বেল করিয়ে আনতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই যাবেন কোর্টে। বেলেবেল অফেন্স হলে আপনারা নিশ্চয়ই বেল পেয়ে যাবেন। দেখুন, আমরা এমন কোনো ধারা দিচ্ছি না যেটা নন বেলেবেল, সুতরাং আপনাদের এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আচ্ছা স্যার, আপনি এখান থেকে কোনোভাবেই ওকে ছেড়ে দিতে পারেন না? না না, আমরা পারি না। দেখুন, আমরা ওনাকে দেখেই বুঝেছি যে উনি এই ধরনের মানুষ নয়, কিন্তু সাক্ষ্য প্রমাণগুলো এমন ভাবে ছিল যে আমাদের কিছু করার নেই। আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না, কেউ কি ইন্টেনশনালি কাউকে ফাঁসানোর জন্য তার ব্যাগে এই গয়নাগুলো ঢুকিয়ে দিতে পারেন? আপনিই বলুন না। হ্যাঁ, वही तो হয়েছে। असली दोष तो শতদ্রকে নয়, শিমুলকে দিচ্ছে। স্যার, আপ समझ रहे हैं ना? দেখুন, আমি বুঝে কি করব বলুন? গয়নাগুলো উনি বলছিলেন চাবি দিয়ে রেখেছিলেন আলমারি, তারপর সেই আলমারি থেকে বেরিয়ে গিয়ে কোথায় পাওয়া গেল? যার সঙ্গে ওনার সম্পর্ক, সেখানে আমি চাইলেও তো কিছু করতে পারবো না। আমি যদি এটা জোর করে অ্যাভয়েড করতে চাই তাহলে তো আমার এগেইনস্টে কমপ্লেন আছে, এটা আমি করতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি বরঞ্চ হাতের ছাপটা নিন, তাতেই বোধহয় কিছু একটা হলেও প্রমাণ হতে পারে। কারণ ওই চাবিটা আমার ছাড়া কারোর হাতের ছাপ থাকার কথা নয় স্যার, তাই আপনাকে কথাটা বলছি। আচ্ছা শুনুন না, একটু শতদ্রুর সঙ্গে দেখা করতে পারি আমরা? হ্যাঁ, অবশ্যই দেখা করতে পারেন। আপনারা যান, ভেতরে যান। ঘোষাল, ইনাদের ভেতরে নিয়ে যান। শতদ্রু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চোখের সামনে যেটা দেখেছে সেটা বিশ্বাস করেছে, 2 2 4 করেছে, আর 2 2 4 করার লোকের তো আর অভাব ছিল না। ওনার নিজের কোনো বুদ্ধি নেই? সে বুদ্ধিটা উনি অ্যাপ্লাই করবেন না? করেননি, কি করবে বলো? সবাই তো আর নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে না। উনি আজকে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে পারেননি বলেই তো ওনার এই অবস্থা, ছেলেদের লাঠিঝাঁটাকে থাকতে হচ্ছে। তবে হ্যাঁ, একদিন উনি ঠিক বুঝবেন যে উনি ঠিক কিসের মধ্যে পড়েছে। এই শোন, তুই যদি মনে করে থাকিস যে এখান থেকে চলে যাবি, তার প্ল্যান করছিস, তাহলে কিন্তু আগে থেকে আমাদের জানাবি। তুই জানিয়ে দিলাম তো তোমাদের। তা কোথায় যাবে? কোথায় যাব?
কোথায় যাব জানি না এখনো, দেখি না কোথায় জায়গা পাই। বেশ করছি বাবুর আবার রাগ হয়ে গেল। কেউ শুরু করেছিস তুই, কেন শুরু করবো না? বেশ করবো, যা করবো আমি বেশ করবো। ও কে হয় তোর? কে হয় তোর? শুনি কে হয়? হ্যাঁ, দুজনের বাড়িতে আসতে পারিনি, ওজনের পেট উতলে পড়ছে। কাম তো তোমার ফসে আমি দেখিনি ওর সাথে। দুদিন আমার বউটাকে একদম শিমুল আমার বউ বলে কথা খেতা তুমি করেছো শুনি না, তাই না? যাই শিমুল বাড়ি থেকে বেরোলো আবার তোমার পাকলা হচ্ছে, পাকলা, তাই না? ও পুতুল দি, তুমি তো চুপ করো না। কেন চুপ করবো শুনি? কেন চুপ করতে বলছিস তুই আমাকে? আজ যে স্বজন বাবা প্রতিবেশী সবাই আমাদের বাড়িতে এখন রয়েছে, সবাই তো দেখতে পাচ্ছে কি নির্লজ্জ ব্যাপার স্যাপার। হ্যাঁ ঠিক আছে, ওই যা মেয়ে, ওই মেয়ের সাথে আবার ঘর করা যায় নাকি? ঘর সত্য বিভীষণ বারমুখী মেয়ে, বাইরে একজনের সাথে সম্পর্ক আছে, তাকে গিয়ে আবার জিনিস দিচ্ছে। আরে জিনিস দেওয়ার হলে নিজেরটা দে, অন্যেরটা দেওয়ার কি আছে? সেটাই, আমার বাবা মার কত কষ্ট করে কিনে দেওয়া সব জিনিসপত্র সেগুলো সব বয়ফ্রেন্ডকে দিয়ে দিয়েছে। আরে বাবা, কত চুপ করে থাকা যায়? তারপরেও কেউ কিছু বলবে না? শোনো মা, ও যদি ভালোই নিজের থেকে এই বাড়ি থেকে চলে গিয়ে থাকে তাহলে খুব ভালো, কিন্তু ও যদি নিজের থেকে না যায়, আবার নির্লজ্জের মতো এই বাড়িতে ফিরে আসে, তাহলে কিন্তু সারা জীবনের জন্য ও যাতে এই বাড়ির থেকে চলে যায় সেই ব্যবস্থা আমি করব। এটা আমি ইনশিওর করবোই মা, এটা আমি তোমাকে বলে রাখলাম। শুনলাম, বলে দিয়েছি এই কথা যদি সত্যি প্রমাণ হয়ে গিয়ে থাকে তাহলে আর এই বাড়িতে এসে থাকবে কি করে? বিশ্বাস করিস বল, বিশ্বাস করিস আমাদের শিবু কাজ করতে পারে? বিশ্বাস করিস তুই? দিদি, প্রথমেই একবার দেখে সবকিছু বিশ্বাস করো না দিদি। অন্য কোনো ঘটনাও তো থাকতে পারে, এমনও তো হতে পারে বৌমা কিচ্ছু জানে না, অন্য কেউ একজন ওই জিনিসগুলো নিয়ে শতদ্রুর ব্যাগে রেখে দিয়েছে, এরকমও তো হতে পারে না কি বলো দিদি? কেন গো, কার এত ঠেকা পড়েছে আর কিসেরই বা স্বার্থ? আচ্ছা, তুমি কি মিন করতে চাইছো বলো তো কাকিমা? আমি কাউকে কিছু বলছি না, শুধু বলছি এরকম তো হতেই পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখি ঈশা, আকার এরকম করছো কেন তুমি? আরে বাবা, এটা তো নিয়ম, বিয়ের দিন সকালবেলা খেতেই হয়। নিকুচি করেছে নিয়মের, দইতে এত নুন। নুন? হ্যাঁ গো, নুনে পোড়া দই খানা খা, তুই মঙ্গল করবি। আমার দাদার সাথে বিয়ে করবি না, দেখ এবার কেমন লাগে। এ কি বলছো তুমি ঈশা? দইতে নুন কোথা থেকে আসবে? হ্যাঁ মানে আমিও তো কিছু বুঝতে পারছি না গো মমিতা, দোকান থেকে আনা দই, তাতে নুন? সব বুঝতে পেরেছি আমি, চক্রান্ত করা হয়েছে। সামান্য দইটুকু সামলে রাখতে পারো না মমিতা? কুমার বাবা, তুমি আমাকে কেন কথা শোনাচ্ছ? আমরা তো ফ্রিজেই রেখেছিলাম দইটা, তখন তো সবাই শুয়ে পড়েছিল। ডেফিনেটলি শোয়নি, পর্ণার কোনো না কোনো চেলা জেগেছিল, তারাই প্ল্যান করে আমার এই দধিমঙ্গলটা ভেস্তে দিয়েছে। আচ্ছা, আপনি যা চেয়েছিলেন তাই তো হচ্ছে ঈশা। এখন পর্ণার নামে এসব কথা না বললেই নয়। যাক, আমার ভালো লাগছে না, আমি ঘরে গেলাম। আরে দইটা খেয়ে আমি তোকে ছাড়বো না পর্ণা। তুই আমার বিয়ের রিচুয়ালস নষ্ট করে আমার বিয়েটা সৃজনের সাথে ভেস্তে দিতে চাইছিস তো, আর ভাবছিস নিজে খুব আনন্দ করে নাচতে নাচতে বিয়ে করবি। সেগুড়ে পালি পর্ণা, আমি থাকতে দুটোর কোনোটাই হবে না।
সৃজনের সঙ্গে আজ আমার বিয়েটা হবেই, আর তুইও চিরকালের মতন বাড়ি থেকে বিদায় হবি। নে পড় না, এবার এখানে বস তো। না রে, আমার এখন খেতে ইচ্ছা করছে না, আমি পরে বরং টোস্ট খেয়ে নেব। আর আমার তো আজকে সত্যি সত্যি বিয়ে হচ্ছে না। এটা কি করে তুমি বললে বৌদি ভাই? তোমার সত্যি সত্যি তো অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে না, তোমার বিয়ে হলে শুধু দাদার সাথেই হবে। হ্যাঁ পর্ণা, বর্ষা একদম ঠিক কথা বলেছে। এতদিন পর হাঁদাটা একটা ঠিক কথা বলেছে। কত বড় সাহস, তুই এতগুলো মেয়ের মাঝে করছিসটা কি জানা? উফ বর্ষা, পিকলুর দিদির বিয়ে হচ্ছে আর ও থাকবে না? আমি কিন্তু আজকে পিকলুর সাথে একমত। নে বস এবার। বসে পড় না, বসে। আমার দাদু ভাই আর দিদি ভাইয়ের মঙ্গল করো ঠাকুর। আজ যেন বিয়ের লগ্নের আগেই দাদু ভাই সত্যি কথাটা বলে দেয়, তারপর আবার আমি দুজনের বিয়ে দেব। আমি যা বলছে তাই যেন হয় যোগ্য দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজনের গায়ের হলুদ ঈশার গায়ে উঠবে তুমি বলো? তাহলে কাল থেকে পশ্চিম দিকে সূর্য উঠবে। আরে তার কাটা বুদ্ধি আমাদের মাথা তো এখন একটু আধটু আসে। আমি নিজেকে শেষ করে দিয়ে তোমাদের সমস্ত অভিযোগ মাথা পেতে নেবো। দাও 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 দাও, আমি বিয়েটা করবো, দাও। কি হলো, তুমি মাখাবে না তো? আমি মেখে নিচ্ছি, হলুদ মাখতে হবে তো? এই যে দেখো, বিয়ে করতে হবে, হলুদ মাখতে হবে, এই যে। ঠিক আছে, ঠিক আছে মা, মাখবো হলুদ। এসো 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 এসো, দাও। ও মেছো কাকি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? চলো, দেরি হয়ে যাচ্ছে তো, ঈশাকে গায়ে হলুদ দিতে হবে না, চলো। হ্যাঁ হ্যাঁ মমিতা, তুমি মাখিয়ে দাও। হ্যাঁ যাও। আমি, তুমি যাবে না? না না, তুমি মাখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। সৃজনের গায়ে হলুদ হয়ে গেল, শুনলে তুমি? ঈশাও রেডি হয়ে চলে এসেছে গায়ে হলুদের জন্য। আমি জানি সবটাই ঈশা জোর করে করাচ্ছে, কিন্তু তাও থামি, সৃজনের গায়ের হলুদ ঈশার গায়ে উঠবে তুমি বলো? তাহলে কাল থেকে পশ্চিম দিকে সূর্য উঠবে মানে? আরে তুই কিচ্ছু ভাবিস না পর্ণা, আমাদের কাছে সব প্ল্যান রেডি। আরে তার কাটা বুদ্ধি আমাদের মাথা তো এখন একটু আধটু আসে। মানে কি বলছিস বলতো? একটু পরে সব বুঝতে পারবি। মুখ লুকিয়ে কোথায় বসে আছিস পর্ণা? বেরিয়ে এসে দেখ, তোর বরকে তোর চোখের সামনে থেকে কিরকম ভাবে কেড়ে নিচ্ছি আমি। গায়ে হলুদ, মালা বদল, সিঁদুর দান, ফুলসজ্জা, সব 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 হবে তোর চোখের সামনে। তোর পুরো সংসার এখন আমার।
কি হলো বলো তো ঠামি, বাইরে তো চিৎকার চেঁচামেচি কিসের? কি ব্যাপার, এত চেঁচামেচি কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা আবার দেরি করছে কেন কে জানে? হ্যাঁ, আমরা হোস্ট, আমরা যদি পার্টিতে লেট করে যাই তা। আরে এই তো রুদ্র। হ্যাঁ রুদ্র, সবাইকে তাড়া দাও, অনেক দেরি হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়া। এ কি মেজো কাকি যাচ্ছেন না? আমি কথা বলছি। আচ্ছা বেশ, আমি দেখছি কোথায় আছে সবাই। আরে এত দেরি করলে কি করে হবে, এত বড় একটা ইভেন্ট। দাদা সত্যি বলবো, আমার বারবার মনে হচ্ছে শালিনী কোনো একটা কৌশল করছে। আচ্ছা দাদা, শালিনী রোহিত আর ফুলকির মাঝখানে আসতে চাইছে না তো? জানি না কেন। দেখুন দাদা, শালিনী যদি রোহিতের এত ভালোই চাইতো তাহলে ওর সব থেকে খারাপ সময় ওকে এইভাবে ছেড়ে চলে যেতে পারতো। রোহিতের এই স্পোর্টস একাডেমির কাজে জড়িয়ে পড়াটা আমার ভালো লাগছে না। অরুণা, তুমি পুরো বিষয়টা মায়ের দৃষ্টি দিয়ে বিচার করছো, কিন্তু মানুষের মনে পরিবর্তন তো হতেও পারে, তাই না? এসব কথা মেজো বউকে বলে কি লাভ? শালিনীকে দেখতে পারে না তাই ওর সব কিছু খারাপ, আর ফুলকিকে খুব ভালোবাসে তাই ওর 7 খুন মাপ। মেজদি, ও মেজদি, আরে গো রেডি হয়ে কাম। কি অদ্ভুত। শিকারো ফুলকিও কিন্তু গোয়িং। হোয়াট প্রবলেম? হ্যাঁ, ওখানে গিয়ে খুব ফান হবে, দেখো। হ্যাঁ মেজো মা, চলো না। এমনিতেও তো অনেকদিন হয়ে গেছে আমরা গোটা ফ্যামিলি একসাথে কোথাও যাইনি। চলো না প্লিজ। হ্যাঁ মা, যাও তৈরি হয়ে এসো, আজকে খুব মজা হবে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ প্লিজ, মেজো কাকি কেন এরকম করছো বলো তো? যাও 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 যাও, তৈরি হয়ে নাও, যাও যাও। আসছি আসছি। গো গো গো। শালিনী ম্যাডাম, আজকে নাচ গান হবে তো নাকি খালি বক্তৃতাই হবে? না, এটা তো পার্টি। তাহলে তো জমিয়ে নাচবো। ডিজে থাকবে তো? ওই বেশি নাচ গান করতে চাও না, ঠিক আছে? এমনিতেই অসুস্থ, তার উপর যদি মাথা ঘুরে পড়ো আর দেখতে হবে না। আচ্ছা বলছি কি যে আমরা তো এমনিতেও একটা গাড়িতে আঁটবো না, তাহলে আমাদের রওনা দেওয়া উচিত এখন। হ্যাঁ ঠিকই তো বলেছিস, আমাদের তো দেরি হয়ে গেছে অলরেডি। একটা গাড়িতে আঁটবো না, গাড়ির চিন্তা নেই, আমি তো আছি। কিন্তু দাঁড়া, মাস্টারমশাই পারমিশন দেখি সে। চলো মাস্টারমশাই, বলছি যে অনেকটা দেরি হয়ে গেছে, আমরা এক এক করে গাড়ি ছাড়ি তাহলে? না মানে বুঝতেই পারছেন, সমস্ত গেস্টরা চলে এসছেন, কেউ যদি ওয়েলকাম করার জন্য না থাকে তাহলে তো মুশকিল। না আপনি যদি পারমিশন দেন তাহলে এক কাজ করি, একটা গাড়ি ছাড়ি, ওই রোহিত, শালিনী, ঈশিতা আর রিকি চলে যাক, ওরা গিয়ে যারা গেস্ট এসছেন তাদেরকে ওয়েলকাম করতে পারবে। হ্যাঁ সেটাই ভালো। অরুণা বরং তৈরি হয়ে আসুক, আমরা বড়রা একসঙ্গে যাব। হ্যাঁ মেজো কাকি আসুন, আস্তে আস্তে ধীরে সুস্থ, আমরা তো গাড়ি ছাড়তে থাকবো একের পর এক, অসুবিধা নেই। এই শাকচুন্নি ম্যাডাম এত চালাক যে জেঠুমনিকেও বুঝিয়েছে যে স্যারে ভালো করতে যাচ্ছেন উনি, কিন্তু ফুলকি দাস জানে এটা সত্যি হতে পারে না। আমার আবার একসঙ্গে যাওয়ার কি আছে? একাডেমিটা তো শালিনীর, আমার নয়। আমি খালি ওকে সাহায্য করছি, আর কিছু তো নয়। এরকম রোহিত, শালিনী একসাথে চলে যাবে, মানে এত প্রচার করার কি আছে আমি তো বুঝতে পারছি না। এটাই যদি মনে হয় তাহলে বলুন না স্যার, আপনি ফুলকি দাসের সাথে যাবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি, তুমি আবার কিছু মনে করো না? হ্যাঁ, ফুলকি দাস আবার কবে কি মনে করলো ঈশিতা দিদি? আর মনে করবার কি বা আছে? ফুলকি দাস তো ছেলে মানুষ, জেদের বসে কখন কি করে বসে, কখন কি বলে তার কোনো ঠিক আছে?
একটু আগেই তো মজা হবে করে লাফাচ্ছিলে, তাহলে? হুমা, এত বড় একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে না? এখন ফুলকি আর তার শাশুড়িকে তো এক বালতি দুধে একটু চোনা ফেলতেই হবে। দাদা আমি তৈরি। এই তো মিষ্টি হেয়ার। দাদা লেট গো দেন। হ্যাঁ চলো। ফুলকি, বক বক বন্ধ করে তাড়াতাড়ি আয়। ওরে দেখ, কতদিন পর বাড়ি শুদ্ধ আমরা সবাই মিলে কোথায় একসঙ্গে যাচ্ছি, কি মজা হচ্ছে বলতো। হ্যাঁ দেখি, হাসি মুখটা দেখি। চলো চল 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 চলো সবাই, চলো চলো। হ্যাঁ যাচ্ছি। আপনি যাও মা, এসো আমরা আসছি। রোহিত এসো। আর হ্যাঁ, ওখানে গিয়ে আমি কিছু করিনি, শালিনীর সব এই কথাগুলো যেন আমি না শুনি। আচ্ছা আমি দেখে আসছি। এই লাবু, কোথায় গেলে? ফুলকি, তোমার খারাপ লাগছে না? না না ফুলকি, একটা কথা বলবো। তুমি তো নিশ্চয়ই বুঝতে পারছো শালিনী সবাইকে ইমপ্রেস করে ফেলেছে। সবাই এখন ভাবছে যে ভাই হয়তো শালিনীর হাত ধরেই আবার খেলাধুলার জগতে ফিরতে পারবে, ভাই ওর পুরনো আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারবে। আমি আদৌ জানি না সেটা কোনোদিনও হবে কিনা, তবে তোমার খারাপ লাগাটা না সবার সামনে দেখিও না, তাহলে সবাই উল্টে তোমাকেই ভুল বুঝবে, আর সেটা আমি চাই না। অনেকগুলো ছেলে মানুষই তো করলে না, এবার একটু আমার কথাটা শোনো, চুপচাপ থাকো, দেখবে ভাই নিজে থেকে তোমার কাছে ছুটে আসছে। মিলিয়ে নিও আমার কথাটা। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট সকালে তো তাই হলো। আর তোমার তো ইচ্ছে পূরণ হলো ফুলকি। হ্যাঁ, কথাগুলো তো তোমরা ভুল বলনি। তোমরা শুধু মা কালীকে বলো, মা কালী যেন আমার মাথায় আজকে চড়ে না বসে, ব্যাস তাহলেই হলো। এই ফুলকি, তোমার দি ভাই একবার তোমাকে ডাকছে। ওদের কোনো দরকার আছে তাই ডাকছে, কিন্তু প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, দেরি করো না। আমরা গিয়ে গাড়িতে বসছি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে দিদিভাইকে নিয়ে চলে এসো। দিদি, আমি তো বিশ্বাসই করতে পারছি না, দি ভাই আমাকে ডাকছে, একসঙ্গে যাবে বলছে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। তোমরা গিয়ে গাড়িতে বসো, আমি দি ভাইকে নিয়ে আসছি। তাড়াতাড়ি। যাক বাবা, লাবুর মাথাটা এতদিনে ঠান্ডা হয়েছে। দি ভাইটা তো ওরকমই। রুদ্রদা, বলো। চলো আমরা বেরোই। চলো চলো, এ কি রে, চল 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 চল, চলো যাই, চলো চলো চলো। জয় মা বটচণ্ডী, দেখো মা এবারের প্ল্যানটা যেন সফল হয়। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চলো চলো, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টার্ট, গাড়িতে ওঠো সবাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ কি অনর্থ করছো তুমি? কেন সবাইকে পর্বত দেবীর পুজো করতে বাধা দিচ্ছ? মা, ওই পর্বত আসুরিক, তার পুজো করা অধর্ম, তাই আমি ধর্মের কাজ করছি। জয়দেব, তোমাকে কে বললো যে এটা ধর্মের কাজ? কানাই আবার কে? কারণ এই বৃন্দাবনে কানাই ছাড়া ধর্মকে আর কেউ বোঝে না। এ তুমি কি বলছো জয়দেব? কানাই তোমাকে এমন কথা কেন বলবে? কারণ এই ধর্মের কাজ করলে আমার মুগুর শক্তিশালী হয়ে উঠবে। আর সেটা তোমাকে কে বললো? কানাই আবার কে? দেখলে নন্দরানী, তোমার ছেলের কাণ্ড, যে কাজটা নিজে করতে পারলো না সেটা জয়দেবকে দিয়ে করাচ্ছে। দাদা, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি ওই গয়লার কথা কিছুতেই শুনবে না? ও সবসময় অন্যের সঙ্গে ছলনা করে। হ্যাঁ, আর সেই তুমি ওর কথা শুনলে। হ্যাঁ রাধা, আমি তো ওকে শাস্তি দিতে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছি না আমি কেন তোমার কানাইয়ের কথা মেনে নিলাম। কি হয়েছে গোপিনী? সবাইকে এত চিন্তিত লাগছে কেন? কানাই,
আমি সব সময় তোর দোষ ক্ষমা করে দিই, কিন্তু এইবার আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। মা তুমি কোন দোষের কথা বলছো? আমি তো কিছুই করিনি। কানাই, জয়দেব আমাদের সব বলেছে। তুই যদি পর্বতরাজের পুজো করতে না চাস তবে করিস না, কিন্তু অন্যদের অধিকার কেড়ে নিচ্ছিস কেন? মা আমি কারোর অধিকার কেড়ে নিচ্ছি না, বরং আমি তো সবাইকে সত্যটা বলছি। কানাই, আর কিচ্ছু শুনতে চাই না আমি, কারণ আমরা সবাই পুরো সত্যিটা জেনে গেছি। তুই এক্ষুনি গৃহে ফিরে যা, সেটাই ভালো হবে, না হলে আমি কিন্তু তোর সঙ্গে কথা বলবো না। গুরুদেব, আপনি কোথায় গুরুদেব? কানাই তুমি এখানে? আপনি কি জানেন যে গুরুদেব কোথায়? হ্যাঁ, গুরুদেব তো জল সমাধিতে লীন রয়েছেন। কি জল সমাধি? এসো আমার সঙ্গে। প্রণাম গুরুদেব। প্রভু আপনি? হ্যাঁ গুরুদেব, ক্ষমা করবেন, আমি আপনার ধ্যান ভঙ্গ করেছি, কিন্তু কি করতাম, বৃন্দাবনে এক মহাসংকট এসেছে। প্রভু আমি স্বয়ং আপনার কাছে আসছিলাম, কারণ এইবার স্বয়ং মন্দার পর্বত সংকট রূপে এসেছে। কি মন্দার পর্বত? হ্যাঁ প্রভু, মন্দার পর্বত। সে আপনার উপর সমুদ্র মন্থনের প্রতিশোধ নিতে এসেছে। সমুদ্র মন্থনের সব থেকে বড় ভূমিকা ছিল মন্দার পর্বতের। আমি আসছি পরমবতার শ্রীকৃষ্ণ, তোমার করা বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে। প্রভু আমি আপনাকে বলেছিলাম তো, জল প্রলয়ের পরে কংস চুপ করে বসে থাকবে না। সে এখন আপনার অন্যান্য অবতারের বিনাশ ঘটানোর জন্য পরিকল্পনা করবেই। তার সেই পরিকল্পনারই অংশ হল এই মন্দার পর্বত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।